স্টাডি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যারা ফোর্থ সেমিস্টার ইতিহাস মেজর নিয়ে পড়ছো তাদের সিলেবাসের একটি পেপার নিয়ে আমি বিস্তৃত আলোচনা করছি। দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রী ইতিহাস মেজর নিয়ে পড়ছো তাদেরকে এবার পরীক্ষা দিতে হবে তিনটি পেপার, অর্থাৎ 401, 402 এবং 403। ফোর্থ সেমিস্টারের এই তিনটি পেপারের সিলেবাসে রয়েছে, প্রথমটিতে রয়েছে সুলতানি যুগ, অর্থাৎ 1200 থেকে 1526। এই টাইমের সুলতানি যুগের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস। 402 তো পেপারে তোমাদের রয়েছে মুঘল যুগের রাজনৈতিক ইতিহাস, 1526 থেকে 1707। এবং 403 পেপারে যেখানে মুঘল যুগের সমাজ, অর্থনীতি এবং সাংস্কৃতিক ইতিহাস নিয়ে তোমাদের পড়তে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের 401 পেপার এর সিলেবাসের বিস্তৃত আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে। আশা রাখছি তোমাদের এই সিলেবাসের সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিওগুলোতে আমি আরো দুটো পেপার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, 401 পেপার অর্থাৎ মেজর কোর্স, ইতিহাস মেজর কোর্সের ফোর্থ সেমিস্টারে 401 পেপারে তোমাদের সিলেবাসে রয়েছে যে টাইম পিরিয়ড, সেটা হচ্ছে 1200 থেকে 1526 খ্রিস্টাব্দ। বেসিক্যালি এই যে টাইম পিরিয়ডটা, এখানে এই টাইম পিরিয়ডে আমরা মধ্যকালীন ভারতের ইতিহাস, বিশেষত সুলতানি যুগ বা তুর্ক আফগান যুগের ইতিহাস পড়ে থাকি। তোমরা এর আগের সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে রাজনৈতিক ইতিহাস পড়েছো, তুর্ক আফগান বা সুলতানি যুগের। এই পেপারে এসে 401 পেপারে অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তোমরা সেই টাইম পিরিয়ডেরই, সেই সময়েরই অর্থাৎ 1200 থেকে 1526 সময়েরই তোমরা সাংস্কৃতিক বা কালচারাল হিস্ট্রিটা পড়বে, অর্থাৎ সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতি নিয়ে তোমাদের এই পেপারে পড়তে হবে। দেখো, এই পেপারে টোটাল আমাদের সিলেবাসে যদি আমরা দেখি তাহলে টোটাল 4টি মডিউল রয়েছে। কি কি মডিউল রয়েছে? দেখো, মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এবং মডিউল 4। মডিউল 1 এ রয়েছে সোসাইটি অ্যান্ড ইকোনমি ইন নর্থ ইন্ডিয়া, এবং এর মধ্যে আমরা পড়ব এই যে এগ্রিকালচারাল প্রোডাকশন, টেকনোলজি, রুরাল সোসাইটি, হ্যাঁ, আরবানাইজেশন ইত্যাদি। চলো তাহলে বিস্তৃতভাবে আলোচনা করা যাক মডিউল 1 এ ঠিক আমাদের কি পড়তে হবে। দেখো, মডিউল 1 এ আমরা যে বিষয়টা দেখবো সেটা একদিকে যেমন দেখবো এই 1200 থেকে 1526 এই যে টাইম পিরিয়ড, এখানে একদিকে যেমন আমাদের প্রযুক্তিগত উন্নয়ন হয়েছিল। ঐতিহাসিক ইরফান হাবিব তার বিখ্যাত বই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন মিডেবল ইন্ডিয়া তোমরা যদি পড়ো তাহলে দেখতে পাবে সেখানে মধ্যকালীন ভারতে কতটা প্রযুক্তির উন্নয়ন ঘটেছে, এবং প্রযুক্তির উন্নয়নের ফলস্বরূপ আরো কি কি সমাজ, অর্থনীতি, সংস্কৃতিতে কি পরিবর্তন এসেছে সেটা তোমাদের মডিউল 1 এ পড়তে হবে। দেখো, প্রযুক্তিগত উন্নয়নের দিকে তাকালে আমরা সুলতানি যুগে যে উন্নয়নগুলো দেখতে পাই তার মধ্যে অন্যতম হলো পার্সিয়ান হুইল বা পারসিক চাকা। অর্থাৎ কি হয়েছিল, এই টাইম পিরিয়ডে গভীর কুয়ো থেকে জল তোলার জন্য আমরা বিশেষ এক ধরনের চাকা ব্যবহার করা হতো। দেখো, এই যে এখানে আমরা দেখছি এই চাকাগুলোতে বালতির মতো জিনিস লাগানো থাকতো, এবং সেটা কি করতো, জল সে নিচ থেকে জলকে উপরে তুলে নিয়ে আসতো, এবং সেই জল আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিলাম। তাহলে আমরা প্রযুক্তিগত উন্নয়ন, বিশেষত ইরিগেশন সিস্টেম বা সেচ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে প্রযুক্তিগত উন্নয়ন দেখতে পাই সেটা হচ্ছে পার্সিয়ান হুইল বা চরকার ব্যবহার। এটা একদিকে যেমন সুলতানি যুগ, সুলতানি যুগে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসে, ঠিক আরেকটি বিষয় সেটা হচ্ছে কাগজ শিল্পের বিকাশ এই টাইমে ঘটেছিল, যার ফলে এই টাইমে নথিপত্র, সাহিত্য চর্চা ইত্যাদির ক্ষেত্রে অর্থাৎ এই জায়গাগুলোতে একটা অভাবনীয় উন্নতি পরিলক্ষিত হয়। এই যে পারসিক চাকার ব্যবহার এবং কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থার উন্নতি সাধন ইত্যাদির ফলস্বরূপ আমরা অর্থনৈতিক ক্ষেত্রে এর প্রভাব দেখতে পাই। কি হয়, এই সেচ ব্যবস্থা বা পারসিক চাকার ব্যবহারের ফলে যে সব জমিগুলোতে আমরা
মানে জলের প্রয়োজন বেশি, অর্থাৎ রবি শস্যের জন্য যে জলের প্রয়োজন, সেই সমস্ত জমিগুলোতে এই পারসিক চাকা ব্যবহার করে জল পৌঁছাতে সক্ষম হয়েছিল সেচ ব্যবস্থার, যার ফলে উৎপাদনে কিন্তু একটা অভূতপূর্ব উন্নতি পরিলক্ষিত হয়। এছাড়াও সুলতানদের বিভিন্ন পদক্ষেপ এই টাইমে কৃষি ব্যবস্থার রূপান্তরে বিশেষ ভূমিকা পালন করেছিল। যেমন মোহাম্মদ বিন তুগলক কর্তৃক কৃষকদের দেওয়া লোন, যেটা তাকভি নামে পরিচিত, আমরা এই টাইমে দেখতে পাই। এছাড়াও ফিরোজ শাহ তুগলক কৃষিকাজের উন্নতির জন্য বিভিন্ন খাল খনন করেছিল, যেটা সুলতানি যুগের অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন এনে দিতে সক্ষম হয়েছিল। নেক্সট, এই যে অর্থনৈতিক রূপান্তর, অর্থাৎ কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, তার পরিণতি স্বরূপ অর্থনৈতিক রূপান্তর, এবং সবশেষে তার পরিণতি স্বরূপ আরবানাইজেশন, অর্থাৎ নগরায়ন। এই সময়ে আমরা ভারতীয় ইতিহাসের তৃতীয় পর্যায়ের নগরায়ন আমাদের পরিলক্ষিত হয়। ফার্স্ট ফেজে আমরা দেখেছি হরপ্পা সভ্যতায়, সেকেন্ড ফেজে আমরা পোস্ট 6th সেঞ্চুরি বিসিতে আমরা দেখেছি যে আরবানাইজেশন হয়েছে, এবং থার্ড ফেজে যে আরবানাইজেশন বা নগরায়ন, সেটা এই সুলতানি যুগে হয়েছে। এই টাইমে দিল্লি, লাহোর, আগ্রা ইত্যাদির যে গুরুত্বপূর্ণ শহরগুলোর উত্থান কিন্তু এই টাইমে ঘটেছিল, যার ফলে এই শহরগুলোতে একদিকে যেমন জনসংখ্যা বাড়তে শুরু করেছিল, হ্যাঁ, কারিগরি শিল্পের বিকাশ ঘটেছিল, এবং নিম্নবর্গ থেকে ধর্মান্তরিত মুসলমানদের ইত্যাদি সমাজ সোশ্যাল ফরমেশনেও কিন্তু একটা পরিবর্তন আসতে শুরু করেছিল। তাহলে এই যে প্রযুক্তির বিকাশ, তার পরিণতি স্বরূপ অর্থনৈতিক রূপান্তর, এবং সবশেষে সমাজের উপরে তার প্রভাব, এটি তোমাদের ইউনিট 1-এ রয়েছে। চলো সিলেবাসে এবার যা যা দেখো। এগ্রিকালচারাল প্রোডাকশন, টেকনোলজি, রুরাল সোসাইটি, আরবানাইজেশন, এবং এর পরিণতি স্বরূপ এবার আমরা দেখব যে এই সোসাইটি এবং ইকোনমিতে একটা হচ্ছে মানিটাইজেশন এবং মার্কেট রেগুলেশন ও ট্রেড। এই বিষয়গুলো এখন আলোচনা করবো আমি তোমাদের সঙ্গে। দেখো কি হয়েছিল, এই যে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি, কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি, এবং যার পরিণতি স্বরূপ আমরা দেখতে পাচ্ছি সোসাইটিতে নতুন স্ট্র্যাটিফিকেশন বা স্তরায়ন, এবং এই টাইমে আমরা ভূমি রাজস্বের ক্ষেত্রেও একটা পরিবর্তন লক্ষ্য করি। আমরা জানি দিল্লির সুলতানি যুগের শাসন ব্যবস্থায় কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা এখানে বলবৎ করার চেষ্টা করা হয়েছিল, এবং সাম্রাজ্যের সমগ্র জমিকে মূলত দুটি ভাগে এবং আরেকটি এক্সট্রা, ধরো মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা ছিল রাজার নিয়ন্ত্রণাধীন খাস জমি, যেখানে সুলতানের পুরো কর্তৃত্ব যেখানে বজায় থাকতো, সেই ধরনের ল্যান্ডকে আমরা বলতাম খালিশা ল্যান্ড। এছাড়াও যে জমিগুলো ইক্তা হিসাবে বিভিন্ন কর্মকর্তাদের প্রদান করা হতো, ইক্তাদারদের বা মুফতিদের, সেগুলো সেই ল্যান্ডগুলোকে বলা হয়ে থাকে ইক্তা ল্যান্ড। এছাড়াও কিছু ল্যান্ড ছিল যেগুলো ছিল ট্যাক্স ফ্রি, যেগুলোকে ইমাম, ওয়াকাফ ইত্যাদি ল্যান্ড। সাধারণভাবে এই ইক্তা ল্যান্ড গুলো এবং খালিশা ল্যান্ড, এই দুটো থেকে রাজকোষাগারে রাজস্ব আসতো, যার ফলে রাজকোষাগার সমৃদ্ধ হয়েছে। ইমাম বা ওয়াকফ যে ল্যান্ড রয়েছে, সেই ল্যান্ড গুলো থেকে কিন্তু কোন রকমের ভূমি রাজস্ব কালেক্ট করা হতো না। নেক্সট, অর্থনৈতিক যে রূপান্তর ঘটেছিল সুলতানি যুগে, এবং যার পরিণতিতে রাজস্ব ব্যবস্থাকে আরো সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য সুলতানরা বিভিন্ন ধরনের রাজস্ব পদ্ধতি এই টাইমে প্রচলন করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল খেতবাটাই, লাংবাটাই এবং রাজবাটাই। খেতবাটাই কি, ফসল গাড়ার পরে জমিকেই ভাগ করে দেওয়া হতো যে কত, এই জমির কোন অংশটুকুর ফসল অ্যাজ এ রাজস্ব হিসাবে রাজকোষাগারে জমা। লাংবাটায় উৎপন্ন ফসল, যে ফসলটা উৎপন্ন হতো সেটাকে স্তূপীভূত করা হতো, এক জায়গায় জড়ো করা হতো, এবং তারপর একটা অংশ সুলতানদের প্রদান করা হতো অ্যাজ এ রেভিনিউ বা রাজস্ব হিসাবে ইত্যাদি। রাজবাটায়ও ঠিক সেই রকম। তোমাদের এই বিষয়গুলো এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্স, এবং এই বিষয়ের উপরে তোমরা যদি পিডিএফ নোটস পেতে চাও বা অফলাইন টিউশন নিতে চাও, তাহলে দেখো প্রত্যেকটা স্লাইডের নিচে আমার ফোন নম্বর দেওয়া আছে। এই ফোন নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি তোমাদের নোটস, পেইড নোটস প্রোভাইড করব,
এবং অফলাইনে যদি কেউ টিউশন নিতে চাও তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। চলো, তাহলে আমরা কি দেখলাম, রাজস্ব পদ্ধতিতেও একটা বড় পরিবর্তন। এবং সুলতানরা, দিল্লির সুলতানি সাম্রাজ্যের শাসকেরা কি করেছিল, এই কৃষি ব্যবস্থা এবং অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। তার মধ্যে অন্যতম ছিল আলাউদ্দিন খলজি, তার বাজার দর নিয়ন্ত্রণ নীতি এবং গিয়াসউদ্দিনের বিভিন্ন ফসলের বা জনকল্যাণমূলক কর্মসূচি, যেটা কিন্তু রাজস্ব ব্যবস্থাকে সুদৃঢ় করেছিল, অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল এবং সবশেষে সাম্রাজ্যিক উন্নতিতে সহায়তা দান করেছিল। নেক্সট, এখানে তোমাদের সিলেবাসে রয়েছে আরো দুটো জিনিস, এই হচ্ছে মানিটাইজেশন এবং মার্কেট রেগুলেশনস। মার্কেট রেগুলেশনসটা আমি তোমাদের আলোচনা করলাম, মানিটাইজেশনসটা আলোচনা করছি। দেখো, মানিটাইজেশন অর্থাৎ নগদীকরণ, দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ তিনি প্রথম প্রবর্তন করেছিলেন রৌপ্য মুদ্রা, টঙ্কা, এছাড়া তামার মুদ্রা চিতল। এবং সেই মানিটাইজেশন করার ক্ষেত্রে তিনি কিন্তু রৌপ্য মুদ্রার নির্দিষ্ট ওজন বেঁধে দিয়েছিলেন, দেখো 10.6 গ্রাম। এই মানিটাইজেশন বা নগদীকরণ অর্থাৎ যেখানে ছিল রাজস্ব বা কোনো কিছু যেখানে তোমার হচ্ছে আহ, ফসলের বিনিময়ে দিতে হতো, সেখান থেকে নগদীকরণ আসার জন্য একটা বিশেষ পরিবর্তন ঘটে। সেটা হচ্ছে একদিকে যেমন বাজার বৃদ্ধি পায়, শহরের উন্নতি ঘটে, ঠিক একইভাবে বাণিজ্যেরও সম্প্রসারণ ঘটে। এবং এই বাণিজ্য ও ট্রেডকে একটা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য এবং সুনিয়ন্ত্রিত করার জন্য সম্রাটরা বিভিন্ন ধরনের পলিসি নিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে আলাউদ্দিন খলজি। তিনি যাতে কোনো ব্যবসায়ী সাধারণ মানুষকে ঠকাতে না পারে বা বাজারে যাতে নির্দিষ্ট মূল্য থাকে, কালোবাজারি বা চোরাবাজারি যাতে না হয়, হ্যাঁ, সেই কারণে তিনি কিন্তু নতুন একটা দপ্তরই খুলেছিলেন, যার নাম দেওয়ানি রিয়াসা। এছাড়াও এই বিষয়গুলোকে নজরদারি করার জন্য তিনি সাহানাই মান্ডি নামে আরেকটি দপ্তর তিনি খুলেছিলেন। তাহলে এইভাবে তাদের যে উন্নতি সাধন এবং বাজার দর নিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে এদের অর্থনীতি কিন্তু একটা বেশ উন্নতির শিখরে পৌঁছেছিল। তাহলে এতক্ষণ পর্যন্ত মডিউল ওয়ানে আমি একটু তোমাদের সামারাইজ করে দিচ্ছি যেগুলো আমরা দেখলাম। সেখানে আমরা কি কি দেখলাম, যে প্রযুক্তির উন্নতি, তাতে অর্থনৈতিক কৃষিক্ষেত্রে তার ব্যাপক প্রভাব, অর্থনৈতিক রূপান্তর, নগরায়ন, মানিটাইজেশন, বিভিন্ন ধরনের গ্রামীণ যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম বা ভূমি রাজস্ব ব্যবস্থা, এবং সরকারের বা সুলতানের বিভিন্ন রাজস্ব নীতি ইত্যাদি বিষয় আমরা পড়লাম। নেক্সট, ইউনিট টু। ইউনিট টু তে দেখো রয়েছে রিলিজিয়ন অ্যান্ড কালচার। রিলিজিয়ন এবং কালচারের মধ্যে কি রয়েছে, সুফিজম এবং ভক্তি মুভমেন্ট। চলো এবার এ বিষয় সম্পর্কে একটু আমরা জেনে নিই। দেখো, ঠিক যেমন সুলতানি যুগে অর্থাৎ 1200 থেকে 1526 এডিতে অর্থনৈতিক ক্ষেত্রে রূপান্তর ঘটে, ঠিক সেই রকমই আমরা ধর্মীয় ক্ষেত্রেও এক অভূতপূর্ব পরিবর্তন আমরা লক্ষ্য। বিশেষত এই সময়ে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে আমরা এক সমন্বয়বাদী চিন্তাধারা বা সমন্বয়বাদী ধর্মীয় প্রভাব লক্ষ্য করি, যার অন্যতম পরিণতি হচ্ছে ইসলামদের মধ্য থেকে সুফিবাদ এবং হিন্দুদের মধ্য থেকে ভক্তিবাদ। ইসলামের মধ্য থেকে সুফিবাদ এবং হিন্দুদের মধ্য থেকে ভক্তিবাদ। এই সুফিবাদ বেসিক্যালি এরা কি, দেখো এই দুটো মতবাদের মূলই যে তাদের যে চিন্তাধারা কনসেপ্ট একটা আমরা মিল লক্ষ্য করি, সেটা হচ্ছে উভয় মানে এই মতবাদে বিশ্বাসী লোকেরা আমরা দেখেছি বা তারা মূর্তি পূজা এবং ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ইত্যাদির তীব্র বিরোধিতা করেছে, জাতপাতের তীব্র বিরোধিতা করেছে, ঠিক আছে, এবং আধ্যাত্মিকতার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা, প্রেম ইত্যাদিকে অধিক গুরুত্ব দিয়েছে। আমরা সুফিবাদের মধ্যে আমরা বিভিন্ন সিলসিলা লক্ষ্য করেছি। তোমাদের এবারের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য চিস্তি এবং সোহরাবর্দী সিলসিলা, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে, এবং সুফিবাদটাও এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
তো আমরা দেখি এরা বেসিক্যালি কি করেছে, ওয়াদাত উল উজুদ অর্থাৎ ইউনিটি অফ বিং এবং সামা অর্থাৎ সঙ্গীতের মাধ্যমে তারা কিন্তু ভক্তির রস সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছে। নেক্সট, এদের মধ্যে আমরা দেখতে পেয়েছি দুটো তাদের ইজুম বা দুটো মতবাদ, একটা হচ্ছে বা সেহরা এবং বেসেহরা। অর্থাৎ একটা দল ছিল শরীয়তপন্থী, শরীয়তের নিয়ম অনুসারে চলতো, যাদেরকে বলা হতো বা সেহরা, এবং আরেকটি দল ছিল যারা কিন্তু মানে অনেকটা লিবারাল, হ্যাঁ, তাদেরকে আমরা বেসাহারা বলি, যেমন কালান্দার ইত্যাদি। এবং এই যে তাদের যে আবাসস্থলগুলো অর্থাৎ সুফিবাদ, সুফি সাধকরা যেখানে থাকছে খানকা, সেই খানকাগুলো কিন্তু এই মধ্যকালীন ভারতে সুলতানি যুগে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল। অর্থাৎ এখানে যেমন ইসলাম ধর্মের লোকেরাও এসেছিল, তেমনি অন্যান্য ধর্মাবলম্বী অ ইসলামিক লোকেরাও কিন্তু এখানে এসেছে। ঠিক ভক্তিবাদের মধ্যেও, হিন্দু ধর্মের ভক্তিবাদের মধ্যেও এক ধর্মীয় সমন্বয়ের বাতাবরণ সৃষ্টি হয়, যে এই পথকে আরো সুগম করতে যারা বিশেষ ভূমিকা পালন করেছেন তারা হলেন নাথপন্থী কবির, গুরু নানক, মীরাবাই এবং বাংলার ক্ষেত্রে শ্রীচৈতন্যদেব ইত্যাদি। এদের মধ্যে আমরা দুটো ডিভিশন লক্ষ্য করি, একটা নির্গুণ ভক্তি এবং সগুণ ভক্তি। শ্রীচৈতন্য এবং মীরাবাই এরা সগুণ ভক্তি সাধক, নিরাকার, এরা ব্রহ্মের উপাসনা করেনি। এদের গান, সংকীর্তন, নগর কীর্তন ইত্যাদি আমি শ্রীচৈতন্য নিয়ে পরে আলোচনা করছি। তো এছাড়াও এই যে নির্গুণ ভক্তির মধ্যে গুরুমুখী লিপি, জাতিভেদ, লঙ্গরখানা ইত্যাদি কিন্তু তাদের যে মতবাদ তার মূল ভিত্তি ছিল। সবচেয়ে বড় বিষয়, এই যে ভক্তিবাদী আন্দোলন, তারা এই টাইপের আঞ্চলিক ভাষা বিকাশে বিশেষ ভূমিকা কিন্তু পালন করেছে। তাহলে আমরা ইউনিট মডিউল অনেক যেমন অর্থনৈতিক পরিবর্তন লক্ষ্য করলাম, ঠিক একইভাবে আমরা সংস্কৃতি বা কালচারাল লাইফেও কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, কি ভক্তিবাদ এবং সুফিবাদ। নেক্সট, এরপরে ইউনিট 3-তে তোমাদের যেটা রয়েছে, দেখো এই টাইমে কি কি হয়েছে, এই যে পার্সিয়ান এবং ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়েছে। নেক্সট মডিউল 3-তে আমরা পড়বো সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল অ্যাসপেক্ট, এ রিজিওনাল পার্সপেক্টিভ। এই ইউনিটটি পড়ার সময় তোমাদের ফার্স্ট সাব ইউনিটে রয়েছে হিস্টোরিগ্রাফিক্যাল ইস্যু, সোর্সেস, রিজিওনাল ক্রনিকলস, হ্যাঁ ইত্যাদি, মানে এক কথায় সোর্স। চলো শুরু করা যাক। দেখো এখানে আমরা যে মুঘল, সরি, সুলতানি যুগের ইতিহাস জানার জন্য আমরা বিভিন্ন ধরনের, যেমন মিনাস উদ্দিন সিরাজের তাবাকাতি নাসেরি পার্সি ভাষায় লেখা, হ্যাঁ, বই আমাদের বিশেষভাবে সাহায্য করে। কিন্তু মনে রাখবে, এই যে আমাদের যে রাজ দরবারের ইতিহাস জানার ক্ষেত্রে এই বইগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু এই বইগুলোতে যেগুলো ফার্সি ভাষায় লেখানো হয়েছে, সুলতানের পৃষ্ঠপোষকতায় যে বইগুলো লিখেছে, সেই সাহিত্যগুলোতে কিন্তু সাধারণ মানুষের ইতিহাস ঠিক সেইভাবে বর্ণিত হয়। সাধারণ মানুষের সমাজ জীবন, সাধারণ মানুষের সংস্কৃতি, অর্থনৈতিক জীবন ইত্যাদি সম্পর্কে কিন্তু একটা অসম্পূর্ণতা এই বইগুলোতে রয়েছে। যার ফলে, যার জন্য আমাদের এই সাধারণ মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের ইতিহাস জানার জন্য আমাদের নির্ভর করতে হয় বিভিন্ন ধরনের ভ্রমণ বৃত্তান্ত। এছাড়াও আমাদের বিভিন্ন যে সুফি ও ভক্তি সাধকদের যে টেক্সটগুলো রয়েছে, যেমন সুফি সন্থদের মধ্যে কথোপকথন, যেটা মালফুজুদ, মাকতাবুদ, এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, ইত্যাদি গ্রন্থগুলো কিন্তু আমাদের বিশেষভাবে তৎকালীন সাধারণ মানুষের জীবন, জীবিকা, তাদের সংস্কৃতি, অর্থনীতি জানতে বিশেষ সহায়তা দান করে। এছাড়াও সেই টাইমের বিভিন্ন আঞ্চলিক সাহিত্যগুলো, যেমন বাংলা ভাষায় বাংলা সাহিত্যের ডেভেলপমেন্ট হয়েছে, মঙ্গল কাব্য, মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল। এছাড়াও রাজস্থান এবং অন্যান্য যে আঞ্চলিক সাহিত্যগুলো ডেভেলপমেন্ট হয়েছে, যেটা কিন্তু আমাদের তৎকালীন সময়ের সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতি জানতে বিশেষভাবে সহায়তা দান করে। তাহলে এখান থেকে সোর্স সম্পর্কে তোমাদের একটা পড়তে হবে। ঠিক যখনই আমাদের এই যে 1200 থেকে 1526 টাইম পিরিয়ডটা বেশ বড়, এই টাইম পিরিয়ডে আমরা দেখতে পাই বিশেষত 1204 থেকেই, অর্থাৎ সুলতানি যুগের শুরু থেকেই আমরা দেখতে পাই যেমন উত্তর ভারতে একটা কেন্দ্রীভূত রাজতন্ত্রের বিকাশ ঘটেছে, তেমনি কিন্তু আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদও মাথাচাড়া দিয়ে দিয়েছে। যেমন বাংলার উত্থান ঘটেছে,
বিজয়নগর, বাহমনি ইত্যাদি। উত্তর আমরা যদি পূর্ব ভারতে দেখি তাহলে বাংলা, দক্ষিণ ভারতের দিকে দেখলে আমাদের বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের উত্থান ইত্যাদি আমরা কিন্তু দেখতে পাই। এইটা তোমাদের কিন্তু রয়েছে, দেখো, মডিউল 4-এ বিজয়নগর, বাহমনি, এবং বেঙ্গল রয়েছে মডিউল 3-তে। আমি বেঙ্গলটা ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, এবং বিজয়নগর ও বাহমনি, এই হিস্ট্রিটা কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট চলো, তাহলে কি হয়েছিল বাংলা 1200, দেখো, বখতিয়ার খলজি যখন নদিয়া আক্রমণ করে, কার টাইমে? লক্ষণ সেনের টাইমে। বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করে এবং গৌড় জয়ের মাধ্যমে বাংলায় কিন্তু ইসলাম শাসনের সূচনা হয়, এবং এই যে বাংলার দিল্লি থেকে দূরত্ব, দুর্গম পথ ইত্যাদির কারণে কিন্তু কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলে দেখা গেছে যে বাংলায় কিন্তু বারবার একটা বিদ্রোহ হয়েছে এবং বাংলায় কিন্তু স্বাধীন সত্তা জাগ্রত হয়েছে। এইরকমই আমরা এই সুলতানি পিরিয়ডে যে রিজিওনাল ডাইনেস্টি বা আঞ্চলিক শক্তিগুলোর বিকাশ ঘটেছিল, তেমনি বাংলায় যে শক্তিগুলোর বিকাশ ঘটেছিল তার মধ্যে অন্যতম দুটি রাজবংশ হচ্ছে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী। এই দুটি রাজবংশ, ইলিয়াস শাহী এবং হোসেন শাহী। দেখো, ইলিয়াস শাহী টাইম পিরিয়ডে 1342 থেকে 15, তারপর 1433 থেকে 1486, এবং হোসেন শাহী 1498 থেকে 1538। আমি জাস্ট একটু শর্টে তোমাদের আলোচনা করে দিচ্ছি এই জায়গাটা। তোমরা নোটস যদি পেতে চাও একদম পিডিএফ আকারে, সম্পূর্ণ পেপারে, 3টে পেপারেরই, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে, বা অফলাইন টিউশন নিতে চাইলে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। নেক্সট, রাজনৈতিক দিক থেকে আমরা দেখতে পাই যে ইলিয়াস শাহী বংশের অন্যতম শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি লখনৌতি এবং সোনারগাঁওকে একত্রিত করে বাংলায় একটা সার্বভৌম রাজবংশ বা সার্বভৌম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। অন্যদিকে হোসেন শাহী বংশের আলাউদ্দিন হোসেন শাহ, তিনি কিন্তু এই সাম্রাজ্যকে আরো সম্প্রসারিত করে আসাম এবং উড়িষ্যার দিকে তিনি কিন্তু সম্প্রসারিত করেছিলেন, এবং এই হোসেন শাহী, আলাউদ্দিন হোসেন টাইমের, হোসেন শাহের আমলে বাংলায় স্বর্ণযুগ হিসেবে ধরা হয়। এছাড়াও কি হয়েছিল, দেখো, ইলিয়াসে এদের তো অর্থনৈতিক উন্নতি আমরা দেখতে পাই যে গিয়াসুদ্দিন আজম শাহের আমলে চীনের সাথে বাংলার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। অন্যদিকে হোসেন শাহী আমলে দেখতে পাই বাংলা থেকে উদ্বৃত্ত চিনি, চাল ইত্যাদি পারস্য, চীন ইত্যাদি জায়গায় কিন্তু এর রপ্তানি হচ্ছে, এবং বাংলায় পর্তুগিজ বণিকদের আমদানি হচ্ছে এই হোসেন শাহী রাজবংশের আমলে। নেক্সট, কালচারাল দিক থেকেও এদের অবদান, বাংলায় এদের অবদান কিন্তু অনস্বীকার্য। যেমন পান্ডুয়ায় আদিনা মসজিদ, ইউসুফ জুলেখা যে কাব্য রচনা হয়েছিল সেটা কিন্তু এই ইলিয়াস শাহী বংশের আমলেই রচিত হয়েছিল। অন্যদিকে হোসেন শাহী রাজবংশে আমরা দেখতে পাই গৌড়ের ছোট সোনা মসজিদ, এছাড়াও বাংলার যে মন্দির স্থাপত্য রীতি, চালা রীতি, টেরাকোটা ইত্যাদি, এবং সবচেয়ে বড় বিষয় শ্রী চৈতন্য দেবের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিকাশে কিন্তু বিশেষ ভূমিকা লাভ করেছিল। নেক্সট, আমরা এই টাইমে বাংলার যে সামাজিক একটা রূপান্তর আমরা লক্ষ্য করতে পারি, সেটা কার? শ্রী চৈতন্য দেবের হাত ধরে। তার অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সংকীর্তনের দ্বারা রাধাকৃষ্ণের ভক্তিবাদের মাধ্যমে সকল শ্রেণীর মানুষকে, সর্ববর্ণের মানুষকে একই ছত্রছায়ায় নিয়ে আসতে তিনি কিন্তু সক্ষম হয়েছিলেন। এছাড়াও এই টাইমে আমরা দেখেছি বাংলা সাহিত্যের ক্ষেত্রেও একটা অভূতপূর্ব উন্নতি লক্ষিত হয়েছে। এছাড়াও কৃত্তিবাসের রামায়ণ, মালাদার বসুর ভগবত ইত্যাদি এই টাইমে বঙ্গানুবাদ হয়েছে, যার ফলে বাংলার সাধারণ মানুষ সেগুলো পড়েছে, সেই কালচার সংস্কৃতির সঙ্গে তারা কিন্তু নিজেদেরকে সংযুক্ত করতে সক্ষম হয়েছে। এটা কিন্তু এই সুলতানি যুগে, বিশেষত হোসেন শাহী রাজবংশের আমলে বাংলায় কিন্তু এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করি। ঠিক একইভাবে পূর্ব বাংলায় যে পরিবর্তন ঘটেছিল, মডিউল 4-এ তোমাদের বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য রয়েছে, এখানেও ঠিক আঞ্চলিক শক্তির মাথাচাড়া দিয়েছে। ঠিক যখন দিল্লিতে কেন্দ্র করে যখন তোমার হচ্ছে সুলতানি সাম্রাজ্য যখন বিস্তার লাভ করেছে, যেমন 1336 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই বিজয়নগর সাম্রাজ্য, এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে আমরা দেখতে পেয়েছি তারা অত্যন্ত সাংস্কৃতিক সম্পন্ন। তাদের টাইমে বিভিন্ন মন্দির ডেভেলপমেন্ট হয়েছে, কৃষ্ণদেব রায় সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন, তার টাইমে বিভিন্ন সাহিত্য রচনা হয়েছে, বিভিন্ন তোমার হচ্ছে স্থাপত্য ভাস্কর্য প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও তাদের প্রশাসনিক ব্যবস্থার এক বিশেষ রূপান্তর হচ্ছে ন্যাঙ্কার সিস্টেম। হ্যাঁ,
এটা কিন্তু বিজয়নগর সিস্টেমে, তোমাদের 9th সিস্টেম এবার 5-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, বাহমনি সাম্রাজ্য। বাহমনি সাম্রাজ্যে আমরা দেখতে পাই অভিজাতদের মধ্যে একটা দ্বন্দ্ব, আফকি এবং ডেকানি, অর্থাৎ বহিরাগত মুসলমানদের বলা হতো আফকি এবং স্থানীয় মুসলমানদের বলা হতো ডেকানি। এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ইত্যাদি, তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং এই অন্তর্দ্বন্দ্বের শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ আঞ্চলিক শক্তি হিসাবে যে উত্থান, অর্থাৎ পূর্ব দিকে বাংলা এবং দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য ইত্যাদি, তোমাদের কিন্তু এই 401 পেপারে পড়তে হবে। নেক্সট, এই টাইমে অর্থনৈতিক দিক থেকে আমরা বিভিন্ন নগরের উত্থান হতে দেখি। বিভিন্ন নগরের সঙ্গে দক্ষিণ যে পোর্ট সিটি, হ্যাঁ, 5 মার্চের জন্য ভেরি ইম্পর্টেন্ট। পোর্ট সিটি গুলোর মধ্যে দক্ষিণ ভারতের কালিকট, কোচিন, মসুলিপত্তনম ইত্যাদি ভেরি গুরুত্বপূর্ণ। এছাড়াও এই টাইমে বাংলা ভারত থেকে যে জিনিসগুলো রপ্তানি হতো সেগুলোর মধ্যে রয়েছে মশলা, সুতি বস্ত্র, চন্দন কাঠ, হাতির দাঁত, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট তোমাদের রয়েছে। এবং বণিকদের মধ্যে আমরা আরব বণিক ও পর্তুগিজদের আগমন হতে দেখেছি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের ট্রেড নেটওয়ার্ক ইত্যাদি, অর্থাৎ বাণিজ্য পথ, কারা কারা বাণিজ্য করেছে, তাদের কি কি জিনিস আমদানি হয়েছে, রপ্তানি হয়েছে ইত্যাদি তোমাদের সিলেবাসে রয়েছে। অর্থাৎ একদিকে আমরা যেমন অর্থনৈতিক ইতিহাস পড়লাম, সামাজিক ইতিহাস পড়লাম, তেমনি কালচার বা সাংস্কৃতিক ইতিহাসও আমাদের পড়তে হচ্ছে। শিল্প স্থাপত্যের ক্ষেত্রে সুলতানি যুগে আমরা একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করি, সেটা হচ্ছে ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10-এর জন্য, ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলী। ইন্দো ইসলামিক কেন বলা হচ্ছে? কারণ ইসলামীয় স্থাপত্য রীতির সঙ্গে ভারতীয় স্থাপত্য রীতির একটা সংমিশ্রণ আমরা লক্ষ্য করছি। যেমন বাংলার যে স্বতন্ত্র চালা রীতি, টেরাকোটা, পোড়ামাটি ইত্যাদির সঙ্গে যে তোমার হচ্ছে ইসলামিক যে স্থাপত্য, পারসিক যে স্থাপত্য, গম্বুজ, ডোম ইত্যাদির ব্যবহার আমরা দেখছি। অর্থাৎ বাংলার যে বিম, লিলটন ইত্যাদির যে পদ্ধতি মাধ্যমে যে আর্কিটেকচার স্থাপন, তার সঙ্গে গম্বুজ, খিলান ইত্যাদি ইসলামীয় স্থাপত্যের একটা সংমিশ্রণ কিন্তু আমরা ভারতবর্ষে এই টাইম পিরিয়ডে অর্থাৎ 1200 থেকে 1526-এর মধ্যে লক্ষ্য করছি। নেক্সট, সাহিত্য ক্ষেত্রেও একটা অভূতপূর্ব উন্নতি আমরা লক্ষ্য করছি। যেমন ফার্সি এবং সংস্কৃত যে সাহিত্যের একচেটিয়ার জায়গা থেকে আমরা বিভিন্ন আঞ্চলিক সাহিত্য, আঞ্চলিক ভাষায়, যেমন মঙ্গল কাব্য, বৈষ্ণব কাব্য ইত্যাদি, বাংলা, হিন্দি, মারাঠি ইত্যাদি ভাষার কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। একইভাবে আমরা কিন্তু যে রিজিওনাল যে কালচার গুলো রয়েছে বা রিজিওনাল কালটস গুলো, অর্থাৎ আঞ্চলিক যে ধর্মীয় সম্প্রদায়, তার কিন্তু উত্থান আমরা দেখছি। যেমন বাংলায় শ্রী চৈতন্যদেব, আসামে শঙ্করদেব এবং উড়িষ্যায় কিন্তু জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথ কাল্ট, এগুলো কিন্তু যে সাধারণ মানুষের মধ্য থেকে কিন্তু এই রিলিজিয়াস কাল্ট গুলো ডেভেলপমেন্ট হচ্ছে। অর্থাৎ এবং আমাদের এই যে তাদের মধ্যে যে চেতনা, তাদের এই জাতিসত্তা, কিন্তু এই এথনো রিজিওনাল আইডেন্টিটি তাদের মধ্যে গড়ে উঠছে এই সংস্কৃতির বিকাশের মধ্য দিয়ে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা যদি পুরো সিলেবাসটা মূল্যায়ন করি তাহলে আমরা দেখব এই টাইমে একদিকে যেমন প্রযুক্তির উন্নয়ন, নগদীকরণ, নগর বিপ্লব, বাণিজ্যের সম্প্রসারণ ইত্যাদি অর্থনৈতিক ক্ষেত্রে এক গতিশীলতা নিয়ে এসেছিল, যা সামাজিক সহনশীলতা অর্থাৎ ভক্তিবাদ এবং সুফিবাদের জন্ম দেয় এবং যেটা আঞ্চলিক সমৃদ্ধি ঘটে, যার পরিণতিতে বাংলা, বিজয়নগর, বাহমনি ইত্যাদি সাম্রাজ্যের উন্নতি ঘটে। অর্থাৎ পরিশেষে আমরা এটা বলতে পারি যে এই যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য শুধুমাত্র যে লড়াইয়ের ইতিহাস সেটা কিন্তু নয়, অর্থাৎ তলোয়ারের যে মানে যুদ্ধ সেটা নয়, অর্থাৎ ডার্ক এজ নয়, বরং এটি ছিল বলা যেতে পারে অর্থনৈতিক বিবর্তন, ধর্মীয় সমন্বয় এবং ভারতের বহুত্ববাদী যে সমাজ, তার নির্মাণের যে প্রধান যে রুট, শেকড়, সেটা এই সময়ে নিহিত হয়েছিল। এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ। তোমরা যদি অফলাইনে টিউশন বা পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এরপরে আমি আরো দুটো পেপার নিয়ে তোমাদের বিস্তৃতভাবে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে। ধন্যবাদ সকলকে।